আজকে আমরা একটা বেশ পুরনো বাংলা ভৌতিক গল্প নিয়ে আলোচনা করব। সময়টা ধরুন ১৮৯০ সাল। গল্পের নাম কাপালিকের কালীমুখ। হ্যাঁ হ্যাঁ, কাপালিকের কালীমুখ বেশ পরিচিত গল্প। আমাদের কাছে গল্পের কিছু সূত্র আছে। গল্পটা শুরু হচ্ছে নদিয়া জেলার এক গ্রাম ভীমডাঙ্গা। সেখানে এক ভয়ঙ্কর বর্ষার রাতে। ঠিক, আর কেন্দ্রবিন্দুতে গ্রামের ওই প্রাচীন কালী মন্দিরটা। একদম। আর সেই মন্দিরের এক কাপালিক ছিলেন, বসুদেবনাথ। তাকে নিয়েই যত রহস্য। শোনা যায় তার অভিশাপ নাকি আজও গ্রামটাকে তাড়া করে ফেরে। কাপালিক প্রসঙ্গটা আসলেই খুব গুরুত্বপূর্ণ এখানে। কাপালিকরা ছিলেন মানে এক ধরনের বেশ উগ্র তান্ত্রিক সাধক। হ্যাঁ, তাদের সাধন পদ্ধতি তো বেশ রহস্যময়, সাধারণ মানুষের কাছে ভীতিকরও বটে। অবশ্যই, ওরা প্রায়শই শ্মশানের সাধনা করতেন, মানুষের খুলি কঙ্কাল এসব ব্যবহার করতেন আরাধনায়। মূলত শক্তি দেবীর পুজো করতেন, যেমন ধরুন কালী। তাদের উদ্দেশ্য কি থাকতো? মানে অলৌকিক ক্ষমতা লাভ? হ্যাঁ, মূলত তাই। অলৌকিক ক্ষমতা অর্জন, যা অনেক সময় সামাজিক রীতিনীতির ধার ধারত না। বসুদেবনাথও ছিলেন তেমনই একজন। মন্দিরের দায়িত্বে ছিলেন বটে, কিন্তু শেষ যজ্ঞের দিন হঠাৎ উধাও হয়ে যান। উধাও? কেন? সেটাই তো রহস্য। গুজব রটেছিল যে উনি নরবলি দিতে গেছিলেন বা ওই জাতীয় কিছু। ফলে তাকে ঘিরে একটা অশুভ আবহ তৈরি হয়েছিল গ্রামে। আচ্ছা, চলুন তাহলে এই রহস্যময় গল্পের গভীরে ঢোকা যাক। দেখা যাক কি আছে এর ভিতরে। নিশ্চয়ই। গল্পটা তাহলে শুরু হচ্ছে ওই ঝড়জলের হাতে। গ্রামের এক ছেলে, নাম বিদ্যেনাথ, খেলতে খেলতে মন্দিরে ঢুকে পড়ে। হ্যাঁ, আর ঢুকে সে যা দেখল সেটা তো ভয়ানক। ঠিক, কালীমূর্তির গলায় দেখল মানুষের কঙ্কালের মালা, আর মাটিতে আঁকা এক মণ্ডলের ঠিক মাঝখানে রাখা একটা খুলি। আর সেই খুলির কপালে লেখা বসু, তাই তো? হ্যাঁ, বসু। এই নামটা তো সরাসরি বসুদেবনাথের দিকে ইঙ্গিত করছে। একদম। এই খুলিটাই যেন গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এটা শুধু একটা ভয়ের জিনিস নয়, এটা একটা প্রতীক। বসুদেবনাথের নাম লেখা খুলি মন্দিরের ঠিক মাঝখানে। ব্যাপারটা খুবই অদ্ভুত। এটা কি বসুদেবেরই কোনো অংশ, নাকি তার অতৃপ্ত আত্মার প্রতীক? ঠিক এই প্রশ্নটাই জাগে। আর এখান থেকেই যেন অশুভ শক্তির খেলাটা শুরু হয়। হ্যাঁ, বিদ্যানাথ তো ভয়ে ওখান থেকে পালিয়ে আসে, কিন্তু তারপর থেকেই গ্রামে অঘটন শুরু হয়ে যায়। প্রথমে মারা যান ওর পিসে মশাই, তাই না? যিনি মন্দিরে পাশেই থাকতেন। হ্যাঁ, তারপর তো রাতের পর রাত, কুকুরের ভয়ঙ্কর কান্না, বাতাসে কেমন যেন শ্মশানের গন্ধ। ছায়ামূর্তির আনাগোনা, এগুলো বাড়তেই থাকে। গ্রামের লোক স্বাভাবিকভাবেই ভয় পেয়ে যায়। আর সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটল একদিন সকালে। লোকে দেখল রাতের অন্ধকারে কেউ কালীমূর্তির মাথায় সিন্দুর লেপে দিয়ে গেছে। এই ঘটনাগুলো দেখুন, পরপর ঘটছে। পিসেমশাইয়ের মৃত্যু, ওই ভৌতিক উপস্থিতি, আবার মূর্তিতে সিন্দুর লেপা। এগুলোকে বসুদেবের কাহিনীর সাথে মেলালে একটা নকশা পাওয়া যায় কিন্তু। মানে এটা যেন একটা চ্যালেঞ্জ বা অধিকার প্রতিষ্ঠা। হতে পারে এটা বসুদেবের অতৃপ্ত আত্মার কাজ, বা হয়তো অন্য কোনো অশুভ শক্তির প্রভাব। এখানেই গল্পটা সাধারণ ভূতের গল্প থেকে অন্যদিকে মোড় নিচ্ছে। গ্রামের সংস্কৃত শিক্ষক পণ্ডিত গৌরাঙ্গ মহাশয়, উনি বুঝতে পারলেন যে ব্যাপারটা সাধারণ নয়। উনি আন্দাজ করলেন এর পিছনে হয়তো কোনো তান্ত্রিক অভিশাপ বা ওই জাতীয় কিছু আছে। ঠিক, তাই তিনি বর্ধমান থেকে ডেকে পাঠালেন আর এক বিখ্যাত তান্ত্রিককে, নাম ত্রৈলোক্যনাথ। ওর নাকি এই ধরনের অভিশাপ কাটানোর ব্যাপারে খুব নামডাক ছিল। ত্রৈলোক্যনাথের প্রবেশে গল্পটা একটা নতুন দিকে মোড় নেয়। উনি এসে মন্দির পরীক্ষা করলেন এবং যা বললেন তা আরও ভয়ের। কি বললেন তিনি? উনি বললেন, এটা সাধারণ ভূতপ্রেত নয়, এটা এক মন্ত্রবিদ্ধ আত্মা। মন্ত্রবিদ্ধ আত্মা? সে আবার কি? মানে বসুদেবনাথ মারা গেলেও তার আত্মা সাধারণভাবে মুক্তি পায়নি। সে তন্ত্রমন্ত্রের দ্বারা আটকা পড়েছে এবং রূপান্তরিত হয়েছে। সে আর সাধারণ আত্মা নয়, বরং তন্ত্রের প্রভাবে এক ভয়ঙ্কর রক্তপিপাসু সত্তা। বাহ, রক্তপিপাসু সত্তা। হ্যাঁ, সাধারণ আত্মা হয়তো শান্তি চায়, মুক্তি চায়, কিন্তু এই সত্তা, সে হয়তো চায় প্রতিশোধ বা তার অসম্পূর্ণ কাজ শেষ করতে। এই ধারণাটাই তো শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেয়। তো ত্রৈলোক্যনাথ কি করলেন? উনি এক পূর্ণিমা রাতে মন্দিরে এক বিরাট যজ্ঞের আয়োজন করলেন আর সবাইকে কঠোরভাবে বারণ করে দিলেন মন্দিরে ঢুকতে। কিন্তু
কৌতূহলী বিদ্যানাথ সে কি আর শোনে? সে লুকিয়ে লুকিয়ে দেখতে গিয়েছিল, তাই না? হ্যাঁ, আর ঠিক সেই সময় আবির্ভাব ঘটল বসুদেবনাথের সেই ভয়ঙ্কর আত্মার। কি বলল সে? সে চিৎকার করে জানালো, গ্রামের লোক তার শেষ যজ্ঞ বা বলি সম্পূর্ণ করতে দেয়নি, তাই সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে। আর বলল, এখন আমি সাড়া চাই না। এখন আমি সাড়া চাই না। এর মানে কি? সে কি কোনো সমাধান চায় না? ঠিক তাই, সে আর শান্তি বা সমাধানে আগ্রহী নয়। তার লক্ষ্য শুধু প্রতিশোধ বা তার সেই অসমাপ্ত কাজটা শেষ করা। সে সংঘাত চায়। এখানেই শুরু হলো আসল লড়াই দুই তান্ত্রিক শক্তির মধ্যে। হ্যাঁ, মন্ত্রযুদ্ধ শুরু হলো। ত্রৈলোক্যনাথ মন্ত্র পড়তে শুরু করলেন। অতিকায় কালিং হুম হুম কপালে সম। এই মন্ত্রটা খুব শক্তিশালী, সম্ভবত দেবীকালীর উগ্ররূপের আবাহন, অশুভ শক্তিকে দমন করার জন্য। কপালে সম অংশটা হয়তো সরাসরি ওই কাপালিক বা খুলি, মানে বসুদেবের প্রতীকী ধ্বংসের ইঙ্গিত দেয়। তখন পরিস্থিতি কেমন ছিল? ভয়ঙ্কর। প্রবল বাতাস বইছে, যজ্ঞের আগুন প্রায় নিভে যাওয়ার মতো অবস্থা। লড়াইটা সহজ ছিল না, কারণ বসুদেবের আত্মা সাধারণ ছিল না, সে ছিল তন্ত্রবলে বলীয়ান। তারপর শেষ পর্যন্ত কি হলো? শেষে এক বিকট চিৎকার করে বসুদেবের ওই ছায়ামূর্তিটা যজ্ঞের আগুনে ঝাঁপিয়ে পড়ল আর মিলিয়ে গেল। তার মানে অশুভ শক্তির বিনাশ হলো? আপাতদৃষ্টিতে তো তাই মনে হয়। যজ্ঞের পবিত্র আগুন আর ত্রৈলোক্যনাথের মন্ত্রশক্তির সামনে হয়তো সে টিকতে পারেনি। অথবা হয়তো এটা একরকম আত্মাহুতি, পরাজয় মেনে নেওয়া। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? এখানেই তো গল্পের আসল মোড়। কারণ ভীমডাঙ্গার সেই কালী মন্দিরে আজও নাকি লোকে ভয়ে সিঁদুর দেয় না। তাই নাকি? হ্যাঁ, আর শোনা যায় সন্ধেবেলা মন্দিরে ঢুকলে কেমন যেন পায়ে ছায়া জড়িয়ে ধরে। বলেন কি? আর সবচেয়ে ভয়ের ব্যাপারটা হলো কালীমূর্তির সামনে রাখা সেই খুলিটা, যার কপালে বসু লেখা ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই খুলিটা। ওটা নাকি আজও মাঝে মাঝে টিকটিক করে নড়ে ওঠে। ওহ, তার মানে বসুদেবের আত্মা কি পুরোপুরি ধ্বংস হয়নি? সেই প্রশ্নটাই তো থেকে যায়। তার আত্মা বা তার অভিশাপের কোনো অংশ কি আজও ওই মন্দির, ওই খুলি বা ওই জায়গার সঙ্গে জড়িয়ে আছে? এত বছর ধরে চলে আসা এই ভয়, এই সতর্কতা, এটা কি শুধুই কুসংস্কার? নাকি এর পেছনে কোনো গভীর অমীমাংসিত রহস্য লুকিয়ে আছে, যা আজও ভীমডাঙ্গার বাতাসে মিশে আছে? ঠিক, গল্পটা এখানেই শেষ হয়েও যেন হয় না, একটা বড় প্রশ্নচিহ্ন রেখে যায় আমাদের জন্য। আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা হলো কালো কুঠির রহস্য। বেশ জমাট একটা ভৌতিক ঐতিহাসিক গল্প। হ্যাঁ, রহস্য তো বটেই। আমাদের কাছে গল্পের একটা সারাংশ আছে। আর আমরা চেষ্টা করব ওই সারাংশ ধরে ধরে, মানে গল্পের প্রতিটা বাঁক, প্রতিটা ছোটখাটো ইঙ্গিত নিয়ে কথা বলতে, গভীরে যেতে আর কি। একদম ১৯২৫ সালের পূর্ববঙ্গ, নদিয়া জেলা, এক জমিদার বাড়ি। পটভূমিটাই বেশ ইন্টারেস্টিং। আমরা চেষ্টা করব গল্পের পড়তে পড়তে যে রহস্য আছে, ঐতিহাসিক দিকগুলো আছে, সেগুলোকে খুঁড়ে দেখতে, মানে লাইনের ভেতরের অর্থগুলো বোঝা আর কি। চলুন তাহলে শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে কিন্তু বেশ থমথম একটা আবহাওয়া দিয়ে, তাই না? ঠিক তাই। ১৯২৫ সাল, বৈশাখ মাস, রায়চৌধুরী বাড়ি। আর শুরুতে একটা বেশ অদ্ভুত ঘটনা। বাড়ির উত্তর দিকের একটা দরজা, যেটা নাকি বহু বছর বন্ধ ছিল। হ্যাঁ, সেটা নিজে থেকেই খুলে যায়। এখানেই তো প্রথম খটরাটা লাগে। একদম, এটা তো স্বাভাবিক নয়। একেবারেই না। অলৌকিক ব্যাপারে শুরু এখান থেকেই। আর এরপরেই হরচরণ সে রাতে ছাদে কি দেখল। ওই যে সাদা ধুতি পাঞ্জাবি পরা একটা ছায়া মূর্তি, চোখগুলো নাকি আগুনের মতো জ্বলছিল। ওই আগুনের মতো চোখ, এটা মনে রাখবেন, এটা পরে আবার আসবে। ও আচ্ছা। আর মূর্তিটা কি বলল? আমি তো অনেক আগেই মরে গেছি। তারপরই মিলিয়ে গেল। মানে ব্যাপারটা বেশ ভয়ের। ওর অশরীরে অস্তিত্বটা স্পষ্ট। হ্যাঁ, সত্যি। আচ্ছা, এরপর গল্পে অরিন্দমের প্রবেশ, তাই তো? কলকাতার ছাত্র। হ্যাঁ, অরিন্দম। কাকিমা সাবিত্রী দেবীর চিঠি পেয়ে সে বাড়ি ফেরে। চিঠিতে কি লেখা ছিল? ওই ঠাকুরদার পুরনো কুঠির কথা? ঠিক, লেখা ছিল কুঠিরে নাকি অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে, ছায়া দেখা যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঠাকুরদার ডায়েরিটা খোলা অবস্থায় পাওয়া গেছে। ডায়েরি, এটাই তো তাহলে মূল সূত্র। এক্কেবারে ওই ডায়েরিটাই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। তাতে ১৩২৫ সালের, মানে ধরুন প্রায় ১০০ বছর আগের একটা লেখা, ১৪ই চৈত্রের। কি লেখা ছিল? লেখা ছিল, আমি ভুল করেছি, কালো কুঠির দরজা খোলা ঠিক হয়নি, সে আমাকে ছাড়বে না, এই কথাগুলো। বাপরে, তার মানে এখন যা ঘটছে তার কারণ সেই ১০০ বছর আগের কোনো ভুল? মনে তো হচ্ছে তাই।
এই লাইনগুলোই অরিন্দমকে অনুসন্ধানে নামায়। বোঝা যায় একটা পুরনো রহস্য বা অভিশাপ আবার ফিরে এসেছে। প্রতিটি শব্দ যেন বিপদের পূর্বাভাস দিচ্ছে। তাহলে এই ডায়েরির সূত্র ধরেই অরিন্দম ওই কালো কুঠির ব্যাপারে জানতে পারে, বাড়ির পশ্চিমে যেটা। হ্যাঁ, ওই ত্রিকোণাকৃতির কুঠিটা। কুঠিটার নামই কালো কুঠি। আর শোনা যায় ওখানে নাকি কালো জ্যামিতি সাধনা হতো। এটা কি জিনিস? কালো জ্যামিতির নামটা শুনলেই কেমন একটা অশুভ তন্ত্রমন্ত্রের ইঙ্গিত পাওয়া যায়, তাই না? হ্যাঁ, ঠিক। গল্পে আছে ঠাকুরদা একবার ওই কুঠিতে ঢুকেছিলেন, ঢুকে একটা পাথরের বাক্স খুলেছিলেন। বাক্সে কি ছিল? একটা অদ্ভুত মূর্তি, যার চোখ দুটো ছিল টকটকে লাল। আবার লাল চোখ। ওই ছায়ামূর্তির মতো। ঠিক ধরেছেন, সংযোগটা এখানেই। আর শুধু তাই নয়, যেদিন তিনি বাক্সটা খোলেন সেদিনই বাড়ির দাসী চাপা মারা যায়। কিভাবে? রহস্যজনকভাবে। কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। ব্যাস এই ঘটনাগুলো মিলিয়েই কুঠির অভিশাপের ধারণাটা পাকা হয়। আর গ্রামে রটে যায় ওই মূর্তিটা আসলে রক্তবধূর অভিশাপ বয়ে বেড়াচ্ছে। রক্তবধূ সে কে? সে নাকি এক অতৃপ্ত আত্মা। কোনো এক জ্যোতিষীর বলিদানের জন্য তাকে আনা হয়েছিল, কিন্তু বলিটা হয়নি, তাই তার আত্মা অভিশাপ হয়ে কুঠিতেই রয়ে গেছে। এই অংশগুলো গল্পের ভয় আর রহস্য দুটোই বাড়ায়। সত্যি, গায়ে কাটা দিচ্ছে। আচ্ছা, এরপর তো অরিন্দম সাহস করে ঝুঁকেই পড়ল কুঠিতে। চতুর্থ অধ্যায়। হ্যাঁ, অরিন্দম বেশ সাহসী। কেরোসিনের ল্যাম্প হাতে একাই ঢোকে। ভেতরে কি দেখল? ভেতরে দেখল মেঝের ওপর রক্তের দাগ দিয়ে আঁকা একটা প্রাচীন মণ্ডল, আর পাশে ঠাকুরদার ভাঙা চশমা, কলম এগুলো পড়ে আছে। মানে অতীতে যে কিছু ঘটেছিল তার প্রমাণ? একদম। আর ঠিক তখনই সে শুনতে পায় এক নারীর কান্নার আওয়াজ। কান্না? কি বলছিল সে? বলছিল, আমার রক্ত দেওয়া হয়নি, আমি অপূর্ণ, আমি অধরা। কি ভয়ানক! তারপরেই ল্যাম্পটা ধপ করে নিভে যায়, আর অন্ধকারে অরিন্দম দেখে সাদা শাড়ি পরা এক নারী তার দিকে এগিয়ে আসছে। চোখ দুটো সেই রকম টকটকে লাল। এটা তো গল্পের সবচেয়ে ভয়ের জায়গা। হ্যাঁ, ক্লাইম্যাক্স বলা যেতে পারে। ওই কান্না, ওই কথাগুলো, অপূর্ণ, অধরা, এগুলো রক্তবধূর অতৃপ্তিকেই বোঝায়। আর লাল চোখটা আবারও মূর্তির সাথে যোগসূত্র তৈরি করে, বুঝিয়ে দেয় আত্মা আর মূর্তিটা আসলে এক। তাহলে এই অভিশাপ থেকে মুক্তি কিভাবে মিলল? শেষ অধ্যায়ে নিশ্চয়ই সমাধান আছে। আছে। অরিন্দম ঠাকুরদার ডায়েরির শেষ পাতাটা খুঁজে পায় ঘটনাক্রমে। ও, শেষ পাতা? হ্যাঁ। তাতে কি লেখা ছিল? সেখানেই সমাধানের উপায় বলা ছিল। লেখা ছিল, ওই মূর্তিটাকে আবার শান্ত করতে হবে, তার জন্য পূর্ণিমা তিথি লাগবে। পূর্ণিমা তিথি? হ্যাঁ। আর লাগবে সতী নারীর স্পর্শ। সম্ভবত এখানে সাবিত্রী দেবীর কথাই বলা হচ্ছে। আর লাগবে গঙ্গাজল, চন্দন, সিঁদুর, এইসব পবিত্র জিনিস। মানে একটা শাস্ত্রীয় বা লোকবিশ্বাসের রীতি অনুযায়ী সমাধান? ঠিক তাই। অরিন্দম তখন সাবিত্রী কাকিমার সাহায্য নেয়। পূর্ণিমা রাতে ওইসব জিনিস নিয়ে কুঠিতে যায়। তারপর ওই মূর্তিটার চোখে গঙ্গাজল ছিটিয়ে দেয়। আর যেই দেওয়া, অমনি আত্মাটা চিৎকার করে ওঠে। তারপর মিলিয়ে যায়। মানে অভিশাপ কেটে গেল? হ্যাঁ, প্রতীকীভাবে অভিশাপ মুক্তি ঘটল। গল্পে বলা আছে, এর 10 বছর পর বাড়িতে আবার শান্তি ফিরে আসে। কুঠির দরজাও পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়। যাক, অবশেষে শান্তি। কিন্তু গল্পটা কি এখানেই শেষ? আপনি বলছিলেন একটা রেশের কথা। হ্যাঁ, লেখক শেষে একটা ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ ইঙ্গিত রেখে গেছেন। বলা হয়, এখনও নাকি পূর্ণিমা রাতে ওই বন্ধ দরজার কাছ থেকে একটা মৃদু কাঁপুনি টের পাওয়া যায়। তাই নাকি? আর পাওয়া যায় সিঁদুরের হালকা গন্ধ। তার মানে কি অভিশাপটা পুরোপুরি গেছে নাকি যায়নি? এইখানেই তো আসল প্রশ্নটা। গল্প শেষ হয়েও যেন হয় না। একটা চিন্তা থেকেই যায়, যদি ভবিষ্যতে কেউ আবার সাহস করে ওই দরজাটা খোলে, তাহলে কুঠি কি আবার চোখ মেলবে? ঠিক এই প্রশ্নটাই শ্রোতাদের জন্য রেখে যাওয়া যাক। এটা যেন অভিশাপের চিরস্থায়িত্বের একটা হিমশীতল সম্ভাবনাকে উস্কে দেয়, আর অতীতকে ভবিষ্যতের সাথে জুড়ে রাখে। সত্যি, পুরো আলোচনাটা থেকে বোঝা গেল কিভাবে ছোট ছোট ডিটেলস, ছোট ছোট ঘটনা মিলেমিশে একটা গভীর রহস্য আর ভয়ের জগৎ তৈরি করতে পারে। একদম। প্রতিটি লাইনের বিশ্লেষণ আমাদের সেটাই দেখালো। নমস্কার। আজকের আলোচনা একটু অন্যরকম। আমাদের হাতে এসেছে একটা দারুণ মজার স্ক্রিপ্টের রূপরেখা। একটা বাংলা হরর কমেডি, নাম ভূতের দালান। হরর কমেডি মানে ভয় আর হাসি একসাথে। ইন্টারেস্টিং তো বটেই।
এটা তো বোধহয় অডিও নাটকের জন্য লেখা, তাই না? হ্যাঁ, ঠিক তাই। গল্পটা বুবুন নামের এক বেকার ছেলেকে নিয়ে। সে খুব সস্তায় একটা থাকার জায়গা খুঁজছিল। আচ্ছা। খুঁজতে খুঁজতে সে পৌঁছায় 77B ভবানীপুর। একটা বিরাট পুরনো বাড়ি। দেখেই কেমন যেন মনে হয়। পুরনো বাড়ি মানেই তো একটা রহস্যর গন্ধ থাকে। একদম। আর সেখানেই তার সাথে দেখা হয়, মানে এক ভূতের। আসুন, এই অদ্ভুত গল্পটার ভেতরে একটু ঢোকা যাক। ভয় আর মজা দুটোই আছে কিন্তু। নিশ্চয়ই, নিশ্চয়ই। তো বুবুন খুব সাধারণ একটা ছেলে, মানে বাড়ি থেকে বেরিয়ে নিজের মতো করে থাকবে এই ইচ্ছে। যখন সে ওই পুরনো বাড়িটায় পৌঁছল, তার মনে হল পেছনে কেউ আছে। ওহ, ক্লাসিক হরর সিনারিও। হ্যাঁ, কিন্তু ঘুরে দেখে কেউ নেই। আর তার থেকেও অদ্ভুত, বিশাল দরজাটা নাকি নিজে থেকেই ক্যা করে খুলে গেল, একদম সিনেমার মতো। মানে শুরুতেই একটা গা ছমছমে ব্যাপার তৈরি করা হচ্ছে, কিন্তু এর মধ্যে কমেডিটা কখন আসছে? আসছি সেখানে। তো ভেতরে আওয়াজ পেয়ে বুবুন যখন ডাকে, একটা বেশ কর্কশ মহিলার গলা উত্তর দেয়। আচ্ছা। কিন্তু মজার বা ভয়ের ব্যাপারটা হল, বর্ণনাকারী আমাদের ঠিক তখনই জানিয়ে দেন যে ওই গলার মালকিন তিনি 5 বছর আগেই মারা গেছেন। কি কাণ্ড! মানে শুরুতেই ভূত কনফার্মড। এখানেই কিন্তু সাধারণ প্রয়োজনের সাথে অতিপ্রাকৃতের ধাক্কাটা লাগছে। সস্তা বাড়ি খুঁজতে এসে একই অবস্থা। ঠিক। বুবন তো প্রথমে একটু ঘাবড়ে গেলেও ভেতরে ঢোকে, দেখে পুরনো দিনের সব আসবাবপত্র, দেয়ালে ব্রিটিশ আমলে ছবি। বেশ লাগে তার। কিন্তু একটা ছবিতে চোখ আটকে যায় তার, ওই কণ্ঠস্বরের মহিলার ছবি, যাকে সে একটু আগেই শুনেছে বা অনুভব করেছে। তার মনে তখন একটাই প্রশ্ন, ইনিই কি তাহলে ভূত? এটাই তো মোক্ষম মুহূর্ত, ভয় পাওয়ার কথা। কিন্তু এখানে গল্পটা মোড় নেয়। হ্যাঁ, ভূত কি বলে বলুন তো? কি বলে? ভয় দেখানোর বদলে বলে, ভয় পাস না, আমিও তো একসময় বেকার ছিলাম, বুঝি বরের কষ্ট। একদম। এটা দারুণ, একেবারে অপ্রত্যাশিত। মানে ভূত এখানে ভিলেন নয়, বরং সহমর্মী। একদম। এটা কিন্তু হরর জনরার যে চিরাচরিত ধারণা, তাকে একদম ভেঙে দিচ্ছে। ভূত এখানে একা, হয়তো বুবুনের মতোই কিছুটা, মানে সঙ্গী খুঁজছে। জীবিত আর মৃতের একাকিত্ব দুটোকেই যেন মিলিয়ে দিচ্ছে। আর এই সহমর্মিতার পরেই আসে ভূতের শর্তটা। সেটাও অদ্ভুত। শর্ত? কি শর্ত? থাকতে হলে ভাড়া দিতে হবে না, শুধু একটাই কাজ করতে হবে, রোজ সন্ধ্যায় মাসিমা ভূতের সাথে লুডো খেলতে হবে। লুডো? ভূতের সাথে? সিরিয়াসলি? হ্যাঁ, কারণ মাসিমা ভূত খুব একা। ব্যাস, শুরু হয়ে গেল এক বেকার ছেলে আর এক মধ্যবয়সী ভূতের সহাবস্থান। ভাবা যায়, এটা তো দারুণ কমেডির খোরাক। গল্পে এমনও আছে, বুবুন নাকি লুডোতে প্রায় 6 ফেলার জন্য চুরি করে, ধরা পড়লে আবার ভাঙা আয়নায় নিজে ছাড়া দেখেই নাকি চেঁচায়, আমি সাদা ছক্কা ফেলেছি। হা হা, মানে ভূতের সাথেও জোচ্চুরি। দারুণ মজার তো। তবে মানে ভৌতিক ব্যাপারটা কি পুরোপুরি চলে যায়? না না, সেটাই তো মজা। ভৌতিক আমেজটাও কিন্তু ধরে রাখা হয়েছে। যেমন? যেমন ধরুন, মাসিমা ভূত নাকি মাঝরাতে বুবুনের খাটের নিচে শুয়ে গান গায়। হ্যাঁ? খাটের নিচে? হ্যাঁ, গানটা এরকম, একলা ঘরে শুই না রে বুবুন, আমি আছি আছি তোর বিছানার নিচে। ওরে বাবা, এটা তো একই সাথে ভয়ের আবার ভীষণ হাসিরও। মানে সিচুয়েশনটা এত আজব। হরর আর কমেডির এই মিশলটাই তাহলে আসল ইউএসপি। ঠিক তাই। এই সহ অবস্থানটা যেন দেখায় ভূতেরও মন আছে, তারাও একাকিত্বে ভোগে, সঙ্গ চায়। বুবুনের নিজের ভাষাতেই মাসিমা ভূত নাকি তার জীবনের সেরা রুমমেট। বাহ, ভূতের সাথে বন্ধুত্ব সত্যি অভিনব। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি পেলাম? এটা এমন একটা আখ্যান যেখানে অতিপ্রাকৃত আর রোজকার জীবন মানে একদম মিলেমিশে একাকার। হ্যাঁ। একাকিত্ব কাটানোর ইচ্ছেটা, সে জীবিত মানুষ হোক বা মৃত আত্মা, সবার মধ্যেই প্রবল। এটাই যেন গল্পটা বলছে। আর শেষে বর্ণনাকারীর টিপসটাও মজার। কি টিপস? সস্তায় ফ্ল্যাট পেলে আগে দেয়ালে টাঙানো ছবিগুলো ভালো করে দেখে নিতে, আর লুডো খেলতে জানলে নাকি বাড়তি সুবিধা। দারুণ পর্যবেক্ষণ। আচ্ছা, সবশেষে একটা প্রশ্ন কি রেখে যাওয়া যায়? অবশ্যই, বলুন। এই যে অদ্ভুত বন্ধুত্বটা গড়ে উঠল বুবুন আর মাসিমা ভূতের মধ্যে, এটা কি আমাদের এটাই ভাবায় যে খুব অপ্রত্যাশিত পরিস্থিতিতেও, এমনকি অলৌকিক আবহেও গভীর সংযোগ তৈরি হতে পারে? ভাবার মতো বিষয়।
আর লুডো খেলার মতো আর কোন এমন সাধারণ রোজকার জিনিস জীবিত আর মৃতের জগতের মধ্যে এরকম সেতু হয়ে উঠতে পারে কে জানে। আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব একটা বিশেষ গল্পের। উৎস হচ্ছে চণ্ডালিকার শ্মশান। এটা একটা বাংলা তন্ত্রভিত্তিক হরর গল্পের অংশবিশেষ। হ্যাঁ, আমাদের লক্ষ্য থাকবে গল্পটার মূল ঘটনাগুলো, এর ভেতরের রহস্যগুলো আর কি, ধাপে ধাপে খুলে বলা। ঠিক। এই গল্পটা আসলে আমাদের নিয়ে যায় সেই ১৯১২ সালে মল্লভূমের একটা পুরনো শ্মশান, বুঝলেন তো? আর তার সঙ্গে জড়িয়ে আছে এক অভিশপ্ত কালী মূর্তি আর এক কাপালিক সাধকের কাহিনী। তন্ত্র, অভিশাপ, অলৌকিকতা সব মিলিয়ে বেশ একটা টান ব্যাপার। আচ্ছা, তো চলুন শুরু করা যাক ওই ১৯১২ সালের অমাবস্যার রাতটা দিয়েই। বেশ। তো গল্পের শুরুতেই আমরা পাচ্ছি কাপালিক শ্মশানচরণ নাথকে। উনি ভান্ডারডাঙ্গা ঘাটে চণ্ডালিকা কালীর দর্শন পাওয়ার জন্য একেবারে শেষ সাধনায় বসেছেন। হ্যাঁ, এই চণ্ডালিকা কালী কিন্তু সাধারণ কালী নন, তাই না? প্রচলিত কালীমূর্তির চেয়ে এর রূপ বা আরাধনার ধরন বেশ ভয়ঙ্কর শোনাচ্ছে। একদমই তাই। ইনি ভীষণ রুদ্ররূপী। এর পুজো হয় অন্ধকারে, মৃত মাংস দিয়ে। আর যা শোনা যায় আর কি, বলি না পেলে ইনি সাধকের নিজের রক্ত পান করেন। বলেন কি? হ্যাঁ, আর সেই রাতেই শ্মশানচরণ একটা ভয়ঙ্কর পরিকল্পনা করেন। নিজের শিষ্য নিত্যানন্দ তাকেই বলি দেওয়ার জন্য তৈরি হন। ভাবা যায়, শিষ্যকে বলি, কিন্তু নিত্যানন্দ তো পালিয়ে গেছিল, তাই না? হ্যাঁ, ভাগ্যক্রমে সে পালিয়ে বেঁচে যায়। কিন্তু এরপর যা ঘটে সেটা আরও সাংঘাতিক। শ্মশানচরণ নিজেই দেবীর মূর্তির সামনে আত্মহুতি দেন। নিজেই? ও, এখান থেকেই কি গল্পের অলৌকিক মোড়টা শুরু হচ্ছে? একদম। বলা যেতে পারে শ্মশানচরণের ওই অতৃপ্ত আত্মা আর ওই অভিশপ্ত মূর্তি, এই দুটো মিলেই যেন গল্পের আসল ভয়ের দিকটা সামনে আসে। আচ্ছা। এর ঠিক ৫০ বছর পর ১৯৬২ সালে ঘটনাটা আবার অন্যদিকে মোড় নেয়। ডক্টর সাগর সেনগুপ্ত, একজন প্রত্নতত্ত্ববিদ, উনি গবেষণার জন্য আসেন ওই ভান্ডারডাঙ্গায়। আর এসেই উনি খুঁজে পান সেই মূর্তিটা। ঠিক, কালো পাথরের ৩ চোখ খোলা। বিবরণটা শুনে কেমন গা ছমছম করে। হ্যাঁ, ওই মূর্তিটাই। ৩ চোখ খোলা, জিভের ডোঙায় মানুষের হাড় গাঁথা, ভীষণ দর্শন মূর্তি। গ্রামবাসীরা কিন্তু ওকে বারবার বারণ করেছিল। নিশ্চয়ই করেছিল। বলেছিল ওটা চণ্ডালিকারের বিগ্রহ, ওতে হাত না দিতে। কিন্তু ডক্টর সেনগুপ্ত তো যুক্তিবাদী মানুষ, এসবে কান দেননি। উনি মূর্তিটা নিজের কুড়ে ঘরে নিয়ে এলেন। হ্যাঁ, নিয়ে এলেন। আর তারপর থেকে শুরু হলো যত অদ্ভুত ঘটনা। যেমন? কিরকম ঘটনা? যেমন ধরুন, রাতের বেলা কুকুরের একটানা কান্না, বাতাসে কেমন একটা পচা মাংসের গন্ধ, আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, ডক্টর সেনগুপ্ত নাকি নিজের অজান্তেই অবচেতন মনে বিড়বিড় করে মন্ত্র বলতেন। মন্ত্র? কি মন্ত্র? ওই যে কালিং চণ্ডালী হুম ফাট রক্ত স্নানাং মাংসপট, এই রকম আর কি। আরে, এটা তো নিছক কাকতালীয় হতে পারে না। একেবারেই না। আসলে উনি হয়তো অজান্তেই একটা ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলেছিলেন। আর এর পরেই গ্রামে পরপর অঘটন ঘটতে শুরু করে। মৃত্যু। মৃত্যু? কার? প্রথমে গ্রামের পুরোহিতের। তার রক্তাক্ত দেহ পাওয়া যায়, আর পাশে একটা খুলি, তাতে লেখা শ্মশানচরণ। খুলিতে লেখা শ্মশানচরণ? ও বাবা! হ্যাঁ, তখনই গ্রামের এক বয়স্ক মহিলা বলেন যে কাপালিক ফিরে এসেছে, মানুষ হিসেবে নয়, চণ্ডালিকা কালীর ভূত হয়ে, ওই মূর্তির সঙ্গে মিশে। তাহলে ডক্টর সেনগুপ্ত এবার বুঝতে পারলেন যে ব্যাপারটা শুধু একটা পুরনো মূর্তি খুঁজে পাওয়া নয়, বরং এক ভয়ানক অভিশাপকে তিনি জাগিয়ে তুলেছেন। ঠিক তাই। উনি তখন মরিয়া হয়ে ওঠেন। বুঝতে পারেন যে বিজ্ঞান দিয়ে সমাধান হবে না। তারপর উনি কি করলেন? উনি সেই পুরনো শ্মশানে ফিরে যান, সঙ্গে ওই মূর্তিটা নিয়ে। শোনা যায় তখন নাকি মূর্তিটার চোখ দুটো জ্বলছিল। বলেন কি? আর তার পিছনে ছায়ার মতো কে যেন অনুসরণ করছিল। সেই কাপালিক ভূত, সাদা কাপড়ে মোড়া, রক্তাক্ত মুখ। উফ, কি ভয়ানক পরিস্থিতি! তারপর কি হলো শ্মশানে? সাগরবাবু কিছু পুরনো তান্ত্রিক পুঁথি খুঁজে বের করেছিলেন। সেগুলোর সাহায্য নিয়ে উনি একটা প্রতিক্রিয়া যজ্ঞ শুরু করেন। মন্ত্র উচ্চারণ করেন, হুম হুম চণ্ডালী কপালিনী সময়ে সময়ে স্বাহা। লড়াইটা কি শুরু হলো তাহলে? হ্যাঁ, তখন নাকি শোনা গেছিল এক তীব্র নারীর চিৎকার আর কাপালিকের গর্জন,
আমি বলি চেয়েছিলাম, বলি ছাড়া মুক্তি নাই। মানে একটা ভয়ঙ্কর লড়াই যেন চলছিল অশরীরী শক্তির সঙ্গে। শেষ পর্যন্ত কি হলো এই অসম লড়াইয়ের? কে জিতল? শেষে ডক্টর সেনগুপ্ত নিজের রক্ত দিয়ে দেবীর উদ্দেশ্যে রক্তাহুতি দেন, আর সেই মুহূর্তে মূর্তিটা নাকি প্রবল শব্দে ভেঙে চুরমার হয়ে যায়। ভেঙে গেল? হ্যাঁ, চূর্ণ বিচূর্ণ। শ্মশানের মাটি ফেটে যায়, চারপাশ ভূমিকম্পের মতো কেঁপে ওঠে। মানে একটা বিরাট প্রাকৃতিক তাণ্ডবের মধ্যে দিয়ে যেন সেই অশুভ শক্তিটা শেষ হয়। তারপর সব শান্ত, মানে 3 দিন পর যখন সব থামল। হ্যাঁ, 3 দিন পর সব শান্ত। ভান্ডারডাঙ্গা গ্রামে ওই ফাটলগুলো রয়ে গেছে ঠিকই, কিন্তু আর কোনো অলৌকিক উপদ্রব হয়নি। তাহলে কি গ্রামটা অভিশাপ মুক্ত হলো? গল্পটা কি এখানেই শেষ? আপাতভাবে তো মুক্তি, কিন্তু গল্পটা মানে উৎস যেভাবে বলছে একটা রহস্য কিন্তু রেখে যায় শেষে। কিরকম? বলা আছে যে অমাবস্যার রাতে নদীর ধারেও এখনো নাকি ফিসফিস করে একটা কণ্ঠস্বর শোনা যায়, চণ্ডালিকা কালী আসবে আবার, যদি তোরা ভুলে যাও তন্ত্র চুপ করে না। বাবা, তার মানে পুরোপুরি শেষ নয়। হয়তো না, এই অসম্পূর্ণ সমাপ্তিটাই যেন মনে করিয়ে দেয় কিছু শক্তি বা বিশ্বাস হয়তো পুরোপুরি মেটে না, শুধু সময়ের অপেক্ষায় থাকে। তন্ত্রের এই অন্ধকার দিকটা আর তার অস্তিত্বের প্রশ্নটা কিন্তু থেকেই যায়। সত্যিই ভাবনার বিষয়। আচ্ছা, আজকের মতো তাহলে এখানে শেষ করা যাক।